আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল, খুব সহসা তারেক রহমানের দিল্লি সফর হচ্ছে না। এই বিষয়গুলো আমরা একটু বুঝতে চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছেন তারেক রহমান, তাও 3 মাস পূর্ণ হয়ে চতুর্থ মাসে পড়ে গেছে। শুরুতে যে ভারতকে দেখা গিয়েছিল পরম বন্ধু হিসেবে, আজ সেই দিল্লির উৎসাহে হঠাৎ ভাটা কেন? ভারতের প্রধানমন্ত্রী মোদি নিজে যাকে দ্রুত সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন, আজ সেই তারেক রহমানের ভারত সফর নিয়ে কেন তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা? তিস্তা প্রকল্প থেকে শুরু করে চীন পাকিস্তান ফ্যাক্টর আর পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসায় সমীকরণ কি বদলে গেল? এই মুহূর্তের ভিডিওতে আমরা এর গভীরে গিয়ে দেখব কেন দিল্লির অন্দরমহলে এখন বাংলাদেশ নিয়ে অস্বস্তি। দর্শক, আপনারা খেয়াল করেছেন যে গল্পের শুরুটা কিন্তু ভিন্ন রকম ছিল। বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটি স্পষ্ট হওয়া মাত্রই রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বার্তায় নয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে তিনি তারেক রহমানকে সপরিবারে যত দ্রুত সম্ভব দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। সবচেয়ে বড় চমক ছিল নির্বাচনের আগের ঘটনা। তারেক রহমান অফিসিয়ালি বিএনপির চেয়ারম্যান হওয়ার পরই মোদি তাকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন পথে যাত্রা করবে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক এক ভিন্ন উচ্চতায় পৌঁছাবে। এমনকি খালেদা জিয়ার প্রয়াণেও দিল্লি যথাযথ মর্যাদা দিয়েছিল। দিল্লি তখন বোঝাতে চেয়েছিল বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ভারত জনগণের রায়ের সঙ্গে আছে। কিন্তু সময় গড়ালে চিত্র পাল্টাতে শুরু করে। কূটনৈতিক মহলের খবর অনুযায়ী গঙ্গা পদ্মা নিয়ে অনেক জল গড়িয়ে গেছে। দিল্লির কর্তারা মনে করছেন বাংলাদেশে নির্বাচিত সরকার এলেও দেশটি আসলে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দেখানো পথেই হাঁটছে। ভারত চিন্তিত ঢাকার নতুন মিত্রদের নিয়ে। নয়াদিল্লির পর্যবেক্ষণে ধরা পড়েছে বর্তমানে ঢাকা প্রশাসন ইউনূস জামানার চেয়েও দ্রুত গতিতে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। বিশেষ করে সামরিক বোঝাপড়া ভারতকে ভাবিয়ে তুলছে। পাকিস্তান থেকে চীনা প্রযুক্তির তৈরি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। যে বিমানগুলো অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এই সামরিক ঘনিষ্ঠতা দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শুধু সামরিক সখ্য নয়, ভারতের বিরক্তির অন্যতম বড় কারণ হলো তিস্তা মহাসেচ পরিকল্পনা। বহু বছর ধরে বাংলাদেশ তিস্তার পানির দাবিতে ভারতের ওপর চাপ দিচ্ছিল। আলোচনার টেবিলে যখন বিষয়টি ছিল, ঠিক তখনই তারেক রহমান সরকার এই মেগা প্রজেক্টের কাজ চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, শেখ হাসিনা সরকারের সময় এটি ভারতকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত ছিল। ভারত বিস্তারিত প্রস্তাব দেওয়ার পরও তারেক রহমানের বিদেশ মন্ত্রী বেইজিং সফরে গিয়ে সরাসরি চীনের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। দিল্লির কাছে এটি একটি বড় কূটনৈতিক ধাক্কা। ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এখন একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে প্রথমবার এবং আসামে দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসায় দৃশ্যপট বদলে গেছে। নির্বাচনে বিজেপির অন্যতম ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানাচ্ছে, তারেক রহমান ক্ষমতায় আসার পরও পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়নি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আটকে যাওয়া এবং সংখ্যালঘু নিপীড়ন অব্যাহত থাকায় ভারতের হিন্দু ভোটারদের মধ্যে বাংলাদেশ নিয়ে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। এমন অবস্থায় তারেক রহমানকে দিল্লিতে লাল গালিচা সংবর্ধনা দিলে বিজেপির নিজস্ব ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভারতের জনগণের মধ্যেও এখন
বাংলাদেশ নিয়ে ক্ষোভের আগুন তুঙ্গে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সময় এবং পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন পরবর্তী সময়ে পরিস্থিতি আরো জটিল হয়েছে। বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে ওঠায় পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হলো, তখন বাংলাদেশে তৈরি হলো যুদ্ধ উন্মাদনা। তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশিরা কাঁটাতারে ডরায় না। এর ফলে বিএনপির একটি অংশ মনে করছে এই উত্তাল সময়ে তারেক রহমানের ভারত সফর অভ্যন্তরীণ রাজনীতিতে ঝুঁকি বাড়াতে পারে। জামাতে ইসলামী এবং এনসিপি এই বিষয়টিকে পুঁজি করে বিএনপির বিরুদ্ধে সুর চড়াতে পারে। এদিকে চীন কিন্তু বসে নেই, তারা আগেই বিএনপি ও জামাত নেতাদের বেইজিং নিয়ে গিয়ে নিজেদের পাশে থাকার অঙ্গীকার করিয়ে নিয়েছে এবং চাইনিজ তৎপরতা অব্যাহত আছে। এই মুহূর্তেও জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির একটা বড় টিম চীনে অবস্থান করছে। দুদিন আগে তারা গেছেন। তারেক রহমানের ভারত সফরে আরো একটি বড় বাধা হলো গঙ্গা চুক্তি। গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে কারিগরি পর্যায়ে পর্যালোচনা এখনো অনেক বাকি। বাংলাদেশ সরকার চাইছে বড় কোনো প্রাপ্তি ছাড়া ভারত সফরে না যেতে, কারণ খালি হাতে ফিরলে দেশে সমালোচনার মুখে পড়তে হতে পারে। সবশেষে নজর থাকবে বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দিকে। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মা বিদায় নিচ্ছেন আগামী 26শে মে। এরপর অভিজ্ঞ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিলে হয়তো নতুন করে আলোচনার পথ প্রশস্ত হবে। কিন্তু আপাতত দিল্লির উৎসাহ আর ঢাকার দ্বিধা, এই দুয়ে মিলে তারেক রহমানের ভারত সফর এক গোলক ধাঁধায় আটকে গেছে। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনৈতিক দাবার চালে পরবর্তী চালটি আসলে কার? ভারত কি তার কৌশল পরিবর্তন করবে, নাকি বাংলাদেশ চীনের কক্ষপথে আরো বেশি ঢুকে পড়বে? সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের মসনদে থাকতে হলে ভারতের সাথে একটা সমঝদার সম্পর্ক রাখতে হয়। আমরা অতীতেও দেখেছি যে ভারতের সাথে সম্পর্কের দুর্বলতার কারণে কিন্তু সরকারের পতন পর্যন্ত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাথে এত চমৎকার সম্পর্ক ভারতের ছিল, কিন্তু শেষ দিকে একটু সম্পর্কটা হালকা হয়ে গিয়েছিল, যার দরুন ভারত বুঝতে পারছে, জানতে পারছে যে আওয়ামী লীগের পতন হচ্ছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগের পতন কিন্তু ঠেকানো যায়নি। পতন পরবর্তী যে এইরকম একটা ম্যাসাকার পরিস্থিতি হবে, এটি কিন্তু কেউ কল্পনা করেনি। যাই হোক, ভারতের সাথে সম্পর্ক না রাখাটা বা সম্পর্ক শীতল করাটা তারেক রহমান সরকারের পরিণতি কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে আমরা বিদায় নিতে চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সবাই জানেন গতকালকে একটা বৈঠক ছিল, ক্যাবিনেট মিটিং ছিল। ক্যাবিনেট মিটিংয়ে এখন তো নরেন্দ্র মোদী নেই, তিনি পাঁচটি দেশের সফরে বেরিয়েছেন। এখন চার্জ পড়েছে অমিত শাহের ওপরে। তা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে। আন্তর্জাতিক বিষয় নিয়ে, আমাদের আন্তরাষ্ট্র বিষয়গুলি নিয়ে। কালকে ফলতায় একটা শুভেন্দু অধিকারীর একটা নির্বাচনী সভা ছিল। 21শে মে যেহেতু ফলতার পুনর্নির্বাচনের কথা, তাই তিনি সেখানে গেছিলেন। দেরি হয়ে যাওয়ার জন্য প্লেন মিস করেছেন। তারপর উনি ওই ভিডিও কনফারেন্সে যোগ দেন। তখন মিটিং শুরু হয়ে গিয়েছে। তো কত দেরি হলো কেন জিজ্ঞেস করা হয়, তিনি বললেন যে, শুভেন্দু বললেন যে আমি ফলতায় মিটিং করতে গেছিলাম। তখন হাসতে হাসতে অমিত শাহ জিজ্ঞেস করেছেন, কত লিড আশা করেন? তখন বলেছে অন্তত 1 লাখ। বাহ, জিতা রহো বেটা, জিতা রহো।
তারপর আবার মিটিং শুরু হয়। এবার মিটিংয়ে যেটা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে গঙ্গার পানি বন্টন। এখন গঙ্গার পানি বন্টন নিয়ে যখন আলোচনা হচ্ছে, যতটুকু খবর পেয়েছি, সেখানে যখন প্রসঙ্গটা ওঠে তখন প্রথম ব্যাগরাটি মারেন জয়শঙ্কর। তিনি বলেন যে পাকিস্তানের ক্ষেত্রে ইন্ডাস ওয়াটার ট্রিটি আমাদের যেটা ছিল জাতিসংঘের সনদ অনুযায়ী, আমরা যেমন রিনিউ করিনি, গঙ্গা চুক্তি আমাদের রিনিউ করব কিনা, জাতিসংঘের সনদে থাকলেও করব কিনা সেটা নিয়ে একটুখানি আলোচনা করা দরকার। তার কারণ আমাদের ঘোষিত নীতি হচ্ছে মানে রক্ত এবং জল দুটো একসঙ্গে বইতে পারে না। তখন রাজনাথ সিং বলেন, ঠিক কথা বলেছেন, কারণ এরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছে, টার্কির সঙ্গে যোগাযোগ করছে, চীনের সঙ্গে যোগাযোগ করছে তিস্তা প্রকল্পে নিয়ে আসার জন্য। আসুক না আসুক সে তো বড় ব্যাপার, এখন চীনের দিকে পা দেবে না, কিন্তু যাচ্ছে তো। তাহলে এদের যে মনোবাসনা সেটা দেখে বোঝা যাচ্ছে যে এরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো চায় না, অথচ আমরা কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছিলাম। জয়শঙ্করজি উপস্থিত আছেন, তিনি নিজেই গেছিলেন, গিয়ে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তার সঙ্গে কথাবার্তা বলে তার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে শোকবার্তা দিয়ে এসছেন, এবং আমরা আশা করেছিলাম যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সম্পর্ক ক্রমশ খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। পাকিস্তানের সঙ্গে রীতিমতো দহরম মহরম। এখন সামনের মাস না কবে তার মধ্যে একটা ডেট ঠিক হলে পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির, ফেইল্ড মাস্টার, আমরা ফিল্ড মাস্টার বলি না, ফেইল্ড মাস্টার, তা ফেইল্ড মাস্টার তিনি আসছেন এখানে। তারপর আগে যে আপনাদের যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সামরিক মহড়াটা হতো, সেই সামরিক মহড়া এখন পাকিস্তানের সঙ্গে হচ্ছে, যে পাকিস্তান টিটিপির সঙ্গে লড়তে পারে না, আফগানদের সঙ্গে লড়তে পারে না, সেই পাকিস্তানের সঙ্গে মহড়া হচ্ছে। তা ভালো কথা, মহড়া টহড়া হোক, আমাদের দেশে না এলেই ভালো, যত কম আসে তত ভালো। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো তারপরে যে কথাটা হয় যে ওই রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, এই নীতিতেই আমরা বিশ্বাসী। সুতরাং আর যাই হোক, ওই পার থেকে যতই আওয়াজ টাওয়াজ দেওয়া হোক, কারণ মির্জা ফখরুল গতকালকে বোধহয় বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একমাত্র রাস্তা হলো গঙ্গার পানি বন্টন। রহবাহিকা আমাদের রহবাহিকা দিয়ে কাকে জল দেব কাকে জল দেব না, এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। এবার আমাদের সিদ্ধান্ত যদি কোনো রকম থাকে, আপত্তি থাকে, তাহলে তারা জাতিসংঘে যেতে পারে, আমরা জাতিসংঘের সঙ্গে বুঝে নেব, কিন্তু জল পাবে না। এবার শুভেন্দুকে জিজ্ঞেস করা হয় যে তিস্তা নিয়ে আপনার মতামত কি, আপনি তো এখন বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আপনার মতামত কি? তখন শুভেন্দু বলেন যে তিস্তা দিয়ে জল যদি আমরা দিয়ে দিই তাহলে পরে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু শুকিয়ে যাবে, আর একই গঙ্গার জল আমাদের কমিয়ে দেওয়াতে আমাদের এই প্রিন্সেপ ঘাটে, যেটা কলকাতার যে প্রিন্সেপ ঘাট, সেখানে গঙ্গার জলের স্তর অনেক নেমে গেছে। আগে এখানে জাহাজ ঢুকতে পারতো, মাল এখানেই খালাস হতো, কিন্তু এখন এখানে জাহাজ কেন, বড় লঞ্চও ঢুকতে দেয় সমস্যা হয়। ফলে গঙ্গা চুক্তি যদি না হয় আর গঙ্গার জল যদি আমরা পুরোটা পাই, তাহলে আমাদের মানে গঙ্গার
গতিপথটা অনেকটা ঠিক হয়ে যাবে। এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে টাকা বরাদ্দের টাকাটা বাকিটা আটকে রেখে দিয়েছে, কারণ প্রথম বরাদ্দের টাকাটা দেওয়া হয়েছিল, সেই টাকাটা মমতা ব্যানার্জি ওই গাছপালা লাগিয়ে সমস্ত সৌন্দর্যায়নের ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। গঙ্গার পলি মাটি তোলা হয়নি, গঙ্গার কোনো কাজই হয়নি। সে টাকাটা পুরো অর্ধেক পকেটে গেছে, আর অর্ধেক হচ্ছে গাছগাছালি পোতা হয়েছে। তো গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে টাকা, বাকি টাকাটা, সেই টাকাটা দিলে পরে আমরা এখানে গঙ্গাটাকে পরিষ্কার করে আমরা গঙ্গার অববাহিকার অঞ্চল যেটা আছে সেটাকে আমরা ঠিকঠাক করে নেব, যেখান থেকে জলটা আমাদের প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে তিস্তার প্রকল্পের জল যদি দেওয়া হয় তাহলে পরে তো আমার দক্ষিণবঙ্গ আমার শুকিয়ে যায়, ফলে আমার স্পষ্ট আপত্তি রয়েছে। ফলে এই গঙ্গা চুক্তি তো, গঙ্গা পানি চুক্তি তো হয়ে গেল, আপনাদের দেশে তো গঙ্গা পানি যাবে না। এবার আপনারা কি করবেন না করবেন আপনারা বুঝে নিন। কি আপনাদের কতদূর আপনারা লড়বেন? আপনারা বোমা ফেলবেন নাকি মিসাইল ফেলবেন? হ্যাঁ, আপনারা বলছেন চোখে চোখ রেখে কথা বলবেন। আচ্ছা, আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। আমি যদি দ্য গ্রেট খালির সঙ্গে, যার হাইট হচ্ছে প্রায় 7 ফুট, দাঁড়িয়ে যদি তার চোখে চোখে রেখে কথা বলতে চাই, তাহলে আমাকে দেয় টুলের ওপর দাঁড়াতে হবে, উচ্চতায় সমান হতে হবে, তবে তো চোখে চোখ রেখে কথা বলবেন। এদিকে ভিক্ষা করে খাচ্ছেন, ভারতবর্ষ না দিলে পরে অবস্থা খারাপ। তারপর আবার ভারতবর্ষের সুসম্পর্ক করার জন্য আপনারা আবার ধমকও দেবেন, আবার শত্রুর সঙ্গে গলা মেলামেলি করবেন। সব তো একসঙ্গে হতে পারে না। তারপরই শুভেন্দুকে অমিত শাহ বলেন, আপনি যে 45 দিনের কথা বলেছেন না, এই জমি দেওয়ার ব্যাপারে অত দেরি করা যাবে না, 30 দিনের মধ্যে জমি করতে হবে। আর আমি বিএসএফকে বলে দিচ্ছি 15 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া কমপ্লিট করতে হবে, আর 15 দিনের মধ্যে ইলেকট্রিফিকেশন কমপ্লিট করতে হবে। তার মানে 2 মাস, 1 মাসের মধ্যে জমি, 15 দিনের মধ্যে বেড়া, আর 15 দিনের মধ্যে ইলেকট্রিফিকেশন। বললাম না, ইলেকট্রিক্যাল হবে, বর্ডার ফেন্সিং হবে। তো এই 3টে একসঙ্গে আপনার হয়ে যাচ্ছে। তার মানে বর্ডারও তাড়াতাড়ি বসে যাচ্ছে, বর্ডার ফেন্সিং, ইলেকট্রিক্যাল বর্ডার ফেন্সিং হচ্ছে, আর গঙ্গার পানি আর আপনারা পাবেন না। এই খবর একেবারে কনফার্ম খবর, ঘোড়ার মুখের খবর। আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন, ঘোড়ার মুখের খবর। এইবার যদি আপনারা ভালো সম্পর্ক করতে চান, প্রথমে সম্পর্ক করে দেখান, তাহলে একটা ওই চুক্তি করে সামান্য কিছু হয়তো আপনারা পেলেও পেতে পারেন। আগে আপনাদেরকে দেখাতে হবে যে আপনারা ভারতবর্ষের সঙ্গে আপনারা সহযোগিতা করতে চান। প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আপনারা প্রমাণ করুন। আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে পরে গঙ্গার জলের ভাগ পাবেন, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে ক্রস হয়ে গেল। এবার আপনারা বুঝে নিন। আর ধীরে ধীরে আরও কি বন্ধ হবে, আমি বলেছি না, আরও কি বন্ধ হবে, সেগুলো লক্ষ্য রাখতে থাকুন। বর্ডার ফেন্সিংটা হয়ে যাক, তারপরে খেলা দেখবেন। ডুবে ডুবে জল খায় সবাই, মনে করে শিবের বাবাও টের পাবে না। চোখে চোখ রেখে কথা কি করে বলেন আমরা দেখে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।